This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত ৮টা মানেই TV9 বাংলায় হাজির ঠোঁটকাটা। আর রোববার ঠোঁটকাটা, আমি শুভজিৎ। ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় আরও একবার হাজির আপনাদের সামনে। হ্যাঁ, আমরা খবর শুধুমাত্র খবর দেখানোর জন্য দেখাই না, আপনারা জানেন সেই খবরের ভেতরে ঢুকে সেই খবরের মধ্যে যে বিষয়গুলো লুকিয়ে থাকে আমরা তুলে আনি সেই বিষয়গুলো। আর সেই বিষয়গুলো দেখার পর আপনাদের মনে যে সমস্ত প্রশ্নের জন্ম হয় সে প্রশ্নের প্রতিনিধিত্ব করি আমরা। আজ আমি ঠোঁটকাটা শুভজিৎ আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করব আরও একবার। যে বিষয়গুলো নিয়ে আপনাদের মনে প্রশ্ন জেগেছে তার উত্তর খোঁজার চেষ্টা আমরা করব লাগাতার। আজকে ঠোঁটকাটা শুরু করছি দেবতার গ্রাসের প্রথম সেই বাক্য দিয়ে। ওই যে গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। বার্তাটা পাতে পড়েছে শনিবার, কখন? সূর্য ডোবার পর। একটু হিয়ালি লাগছে তো? আসুন আরও একটু বুঝিয়ে বলি আপনাদের। একসঙ্গে ৩ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এবার প্রশ্ন হলো, আর কি জল্পনা এ নিয়ে হবেই, তার কারণ কেন এই 3টি পদ থেকে এই সময় তিনি হঠাৎ ইস্তফা দিলেন? ফলে জল্পনা চলছে। তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, মানে আর ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছিলেন, কথাবার্তাও ভালো। তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। দেবের পার্সোনাল সময় দিতে পারছে না, তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে। এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। রবি ঠাকুর দিয়ে শুরু করলাম, আবারও রবি ঠাকুরেই সহায় হতে হচ্ছে। ওই যে তিনি লিখেছিলেন, বলা ভালো তিনি বলেছিলেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তবে এই মুহূর্তে দেব ঠিক কি ভাবছেন সেটা কিন্তু তিনি বলেননি, তাই দেবা না জানন্তি। এখানেই কি শেষ হবে? আজ রোববারের ছুটির বাজারেও রাজনীতি কি থেমে থাকবে? তা আবার হয়, বিশেষ করে এ রাজ্যে আজও কিন্তু হাওয়া বেশ গরম। বলতে পারেন একেবারে রাজনীতির কুরুক্ষেত্রের পরিস্থিতি। আজ সেই কুরুক্ষেত্রের কথাই রাজ্যপালের মুখেও শোনা গিয়েছে। When Krishna's feet touches the ground, the chariot explodes. Stupefied Arjuna doesn't know what is happening. Krishna said with a quizzical smile, "Don't worry, Arjuna. This is the Rath. This is the chariot on which hundreds of Divyastras fell during the battle. If it did not explode, there was a reason for that. That reason, Arjuna, was I was in it. Today is the Rath called Bharat does not explode. Why? Instead of Narendra Krishna, there is a Narendra there. Let us not forget that." তাহলে কৃষ্ণ ছিলেন বলে অর্জুনের রথ ক্ষতিগ্রস্ত হয়নি, মোদি আছেন বলে ভারতের মতো রথও অক্ষত। কি বুঝলেন? তোমারই তুলনা তুমি প্রাণ। ভবানীপুরে একটি অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল। আর তারপর আর কি, গ্রামে গ্রামে রটি গেল আনন্দ বার্তা ক্রমে। শোনাই আপনাদের এবং দেখাই। দাবিদারির একটা এমন পর্যায়ে যাচ্ছে যে ভগবানকেও সে ছাড়ছে না। কখনো রামের সাথে তুলনা, কখনো কৃষ্ণের সাথে তুলনা। রাজ্যপালের ব্যক্তিগত মত, কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে। শিব জ্ঞানে জীব পূজা, অর্থাৎ ভগবান যুগে যুগে কোনো প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী, যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলেন।
if the earth called Bharat does not explode, why instead of Narendra Krishna, there is a Narendra there? ডক্টর সিবি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন, তার এটা ব্যক্তিগত তার ওপিনিয়ন, কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি, তার জন্যই তারা এই ধরাধামে নরেন্দ্র মোদির মতো এক মহামানবকে পাঠিয়েছেন। নিজের চেয়ার বাঁচাতে এই ধরনের কথাবার্তা বলছেন। উনি ভাবছেন জগদীপ ধনখড় এর আগে বহু বিজেপিকে তৈলমর্দন করে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। সাহেবকে জায়গাটা দেখিয়ে দিয়ে গেছেন তো, যে তাবেদারি করলে প্রমোশন পাওয়া যায়, তাই সেই রাস্তাতেই ভদ্রলোক হাঁটছেন। If the earth called Bharat does not explode, why instead of Narendra Krishna, there is a Narendra there? এটা আমার কথা নয়, স্বামীজির কথা। স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে। ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা, তার ইচ্ছাকে কার্যকর করেন, সেইটা হয়তো নরেন্দ্র মোদীজি। If the earth called Bharat does not explode, why instead of Narendra Krishna, there is a Narendra there? চেয়ারটা যাতে থাকে, বিজেপির গুডবুকে যাওয়া যায়, জগদীপ ধনখড়ের মতো দিল্লিতে কোনো প্রমোশনের পোস্ট পাওয়া যায়, এই সব আন্দাজ করে এই ধরনের উনি যাদের কৃষ্ণ বলছেন তারা অ্যাকচুয়ালি কংসের বংশের। ওই যে আপনাদের বললাম, রাজনীতির কোট আনকোট প্রধান চরিত্রে কি এবার দেব? আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওই কয়েকদিন আগেই রিলিজড হয়েছিল অভিনেতা দেবের ছবি, যে ছবির নাম ছিল প্রধান। সেখানে থানার বড়বাবু দীপক প্রধানই হলেন দেব। থানার বড়বাবু দেব কোনো অনৈতিক কাজ করেন না, মানে তার শিরদাঁড়া সবসময় রিজু সোজা। সেই দেবের পত্রবোমাতেই তো শিরদাঁড়া টানটান করলো রাজনীতি, এ কথার বলার অপেক্ষা রাখে না। 3 লাইনের ছোট্ট চিঠি, আর সেই চিঠিতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা সাংসদ। ইস্তফা দিয়েছেন বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও। ফলে কি বুঝলেন? ঠারে ঠোরে সেই কবে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন ঘাটালের সাংসদ দেব, ইঙ্গিত দিচ্ছিলেন এবারের ভোটে তিনি আর দাঁড়াবেন না। তারপর জানুয়ারি 10 তারিখ কালীঘাটে পশ্চিম মেদিনীপুরের জেলা নেতা জনপ্রতিনিধিদের বৈঠক বসে, আর সেখানে দলের সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, বললেন দেব দলের সম্পদ। দেওয়াল লিখনটা স্পষ্ট, তাহলে এবারেও ভোটের প্রার্থী দেব। কিন্তু খটকাটা কোথায় লাগছে? খটকা লাগছে এই ইস্তফায়, এই 3টে পদ থেকে ইস্তফা। ফলে জল্পনা তো বাড়বেই। কোনটা পরিষ্কার করার কোনো বিষয় নেই। একজন আপনারা দেখেছেন তিনি কোনো পদ থেকে সরে গেছেন, তো কেন সরেছে তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়, দলের সাংসদ ইস্তফা দিলেন, দলের মুখপাত্র কারণটাই জানেন না। হ্যাঁ, মানে আর ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে, ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে নেবেন। যেটা ডিরেক্টদা বললেন যে ঠিক সময় এলে এর ব্যাখ্যাটা দিয়ে দেওয়া। তো তিনি 3টে জায়গা থেকে ইয়ে করেছেন, মানে রেজিগনেশন দিয়েছেন। দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই। কে বলেছে? বিজেপি কি বলছে আমরা এসব উত্তর দেবো না। বিজেপির কথার উত্তর দেবেন না, কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, লোকসভা ভোটের আগে 3 পদে ইস্তফা কেন? ওদিকে কানাঘুষো খবর উঠেছে দেবের সাংসদ এলাকায় দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কি পদক্ষেপ দেবের? কিছু না, এগুলো দেবের পার্সোনাল সময় দিতে পারছে না, তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। দেবকে যদি না দাঁড়া করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? সুকান্তবাবু নিজের জায়গা তো ফাঁকা হয়ে গেছে, বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে। সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছিলেন, কথাবার্তাও ভালো, লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়। দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, কোনো নরকবাস করছে কারা? যারা বিজেপির সাথে রয়েছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রয়েছে। এ তো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। বোঝো কাণ্ড শুনলেন? এবার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন দেব, আর সেই কথাটা বিরোধী দলনেতা জানেন। এরপর কি আরেক জল্পনা পাক খেতে শুরু করলো। অথচ এই সেদিনও ওই ঘাটালে দাঁড়িয়েই তো বড় অভিযোগটা করেছিলেন আরও এক অভিনেতা, মানে অভিনেতা বিধায়ক হিরণের কথা বলছি, দেখাই আপনাদের। বরুচ এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব, নিয়ে আমি সিনেমা করব, আর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাব? মালদ্বীপে ঘুরতে যাব। মানে একটা জায়গা গেলে সেই জায়গার এমএলএ এমপি যদি তোমার দলে না হয় তো তাকে আক্রমণ করা, আমার মনে হয় সেটাই প্রসেস, সেটাই করছে। কিন্তু আমি এই রাজনীতিকে বিশ্বাস করি। দেব এসব কথা বলছে কেন? ও তো নিজাম প্যালেসে দুবার গেছে, আর দিল্লিতে ইডি ডেকেছিল, লুকিয়ে গেছে যাতে আপনারা মিডিয়া না জানতে পারে। রবিবার সেই কথাটাই তো আবারও বললেন বিজেপির রাজ্য সভাপতি। নিশ্চয়ই মনে আছে এই দেবের ফিল্মে, সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। যে কোনো ভদ্রলোক, যে কোনো মানুষ যার সাধারণ ন্যূনতম বোধ বিবেচনা আছে, তিনি তৃণমূল দলে টিকতে পারবেন না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছিলেন, কথাবার্তাও ভালো, লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়। একটু আগেই বলছেন দেবের সিনেমায় পাচারের টাকা, আবার শেষে বলছেন দেব ভালো ছেলে। ওদিকে ঘাটালে আবার দেবের বিরুদ্ধে পথে বিজেপি, অভিযোগ দুর্নীতি ঢাকতেই 3 পদে পদত্যাগ দেবের। কি বুঝলেন? এদিকে আবার জল্পনা বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। এ তো সবে সকাল, এখনো তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। বিজেপিতে আসার কোনো বিষয় নেই। দেব তো আগেও বলেছিলাম, আমি দেবকে তখনও বলেছিলাম মিডিয়ার মাধ্যমে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দেবকে অন্য দলে কোনো যোগদান করার, আপনারা এইসব কোনো কথার কোনো মানে হয়? দেব বলছিলাম তো আমাদের সাথে ছিল, আছে, থাকবে। কিন্তু এতে ভবি ভুলবে কি? আমাদের বিধায়ক যখন নির্দিষ্ট কিছু দুর্নীতির অভিযোগ তুলেছেন, তো স্বাভাবিকভাবেই সেটা প্রাসঙ্গিক হয়ে থাকবে। আরও একটা বিষয় আছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই লোকসভা নির্বাচনের আগে কে পদত্যাগ করছেন, কে কোথায় চলে যাচ্ছেন, এ নিয়ে কিন্তু মানুষের কোনো উৎসাহ নেই। লুঠেরাদের রাজত্বে ভদ্রলোকেদের কোনো চান্স নেই। পুরনো তৃণমূল কর্মী, তাদেরও দলে কোনো পাত্তা নেই। দীপক অধিকারীর ক্ষেত্রে কি সময় বলবে? কেন পদত্যাগ করেছেন সেই উত্তর আমি জানি না, আমার জানা নেই। তবে বাংলার 42টা লোকসভা আসনে বা 294টা বিধানসভা আসনে বা সমস্ত মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা পঞ্চায়েত আসনে নির্বাচন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলকে দেখে। তো সবার জোটে না সহজে, পূর্ণ করতে হয় তার জন্য। তো এখনো মনে হয় সেই পূর্ণ করেনি, আর একটু সময় লাগবে। দেবের জন্য কি দরজা খোলা আছে? না, দরজাটা যে দরজা নক করলে তবে দরজা খুলবো কিনা ভাববো, এখনো নক করেনি কেউ। আগে কলিং বেলটা বাজাক, তবে ভাববো। সুকান্ত বাবু কি জল্পনাটা জিয়ে রাখতে চাইলেন? এতক্ষণ শুনলেন এক নায়কের কথা, অভিনেতা, সাংসদ। এবার এক অভিনেত্রীর কথা আপনাদের বলবো। তিনি অভিনেত্রী, বিধায়ক, যার নাম অরুন্ধতী মৈত্র। এই অরুন্ধতী মৈত্র নামটা শুনলে অনেকেই চিনতে পারবেন না, কারণ তিনি বেশি পরিচিত লাভলি মৈত্র নামে। সোনারপুর দক্ষিণে তৃণমূল এমএলএ, দলের অন্দরে অভিষেক ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত। তার স্বামী আইপিএস সৌম্য রায়, হ্যাঁ সেই সৌম্য রায়, যার বিরুদ্ধে আনিস কাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল, আপনাদের অনেকেরই মনে আছে। নিজের বিধানসভা কেন্দ্রের প্রতাপনগরে বুথ স্তরের কর্মী সভার শুরু থেকেই লাভলি মৈত্র খাপ্পা হবেন নাই বা কেন বলুন? এসেছেন হাতে গোনা মাত্র কয়েকজন। শোনাই একটু আপনাদের তার কথা। 2 মাস খুব বেশি হলো, তারপরে পার্লামেন্ট ইলেকশন, তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন, সেখানে অর্ধেক লোক আসে। উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। ও লাভলি, গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। দুয়ারে নির্বাচন, হ্যাঁ মানে লোকসভা ভোট দরজায় করা নাড়ছে প্রায়।
এখনো কর্মীরা ঘুমিয়ে থাকলে কি হবে? তাদের জাগাতে মহা ঔষধি দিলেন সোনারপুর দক্ষিণের এমএলএ। সোজা সাপটা বলে দিলেন, দল না থাকলে রোজগার থাকবে না, অতএব রোজগার রাখতে হলে দলের কাজ করুন। ভাবুন, সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তিনি কি বলেছেন তার দায়িত্ব আমি নেব না। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে সাথে আপোষ করে না, তাই তৃণমূল কংগ্রেসই পারে তার দলের মন্ত্রী এবং মহাসচিবের বিরুদ্ধে 6 দিনের মাথায় পদক্ষেপ নিতে, যেটা ভারতবর্ষের আর কোনো দল করে দেখাতে পারে না। গ্রেট প্রেসক্রিপশন, ডক্টর সেনের প্রেসক্রিপশন আপনারা শুনলেন, লাভলির কথাও শুনলেন, কিন্তু মিটিংয়ের ভিডিও কেউ করছে কিনা তা নিয়ে লাভলি এত সতর্ক কেন? হ্যাঁ, ব্রহ্মা যাতে গোপন কর্ম জানতে না পারেন, তাই কি? শুনি। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। ভাই, তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি, ভিডিও কেন করছো? লাভলি বললেন, দলে কে কিভাবে রোজগার করেন সব তিনি জানেন। দল না থাকলে রোজগার থাকবে না। ঘরের ভিতরের কথা বাইরে আসুক সেটা নিশ্চয়ই লাভলি চাননি, কিন্তু এ তো এখনো একটা ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। সপ্তাহখানেক আগেই জঙ্গিপুরের এমএলএ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনও তো বলেছিলেন যে কাউন্সিলরদের খাবার জুটতো না, তাদের এখন 2তলা 3তলা বাড়ি, নিশ্চয়ই 2 নম্বরই করেছে। আমরা তো শুনেছি সেই কথা। অনেক 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 কাউন্সিলর আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাবার জুটতো না, তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। অন্যদিকে ইম্পর্টেন্স না পাওয়া, সেটাই তার কাছে ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে আরেক কাণ্ড ঘটেছে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু, কাঁচরাপাড়ার উপপ্রধান, তিনি বলে বসেছেন তাকে গুরুত্বই দেওয়া হয় না, পুরসভায় কোনো কাজ নেই, কাটমানির খেলা চলে কিনা জানতে চাইতেই তিনি হাসি হাসলেন, অর্থপূর্ণ হাসি। তার চেয়ে বড় পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায় আক্ষেপ যে তাকে পৌরসভায় গুরুত্ব দেওয়া হয় না। পৌরসভায় কি গুরুত্ব দেয় না ভাইস চেয়ারম্যান হিসাবে? না, পুরপ্রধান সেটা আমি বলবো না, ওপরে জানা দেখছি। ভাইস চেয়ারম্যান মতো পদ, সেখানে বোর্ড মিটিংয়ে যাচ্ছে না। ভাইস চেয়ারম্যানের কাজ যেটুকু দিয়েছে, সেই কাজগুলো আপনারা যদি ভালো করে দেখেন, সেই কাজের কোনো মূল্য নেই। কাটমানির কোনো আমি জানি না। হ্যাঁ, এই হাসিটাকেই অর্থপূর্ণ হাসি বলছি আমরা। আর শুভ্রাংশুর অভিযোগের কথা শুনে তৃণমূলের মুখপাত্রের অর্থপূর্ণ মন্তব্য, হাওয়া যে কখন কোন দিকে বইছে বিশ্বাস করুন বোঝা বড় মুশকিল। মুকুল রায়ের সঙ্গে কথা বলে নিন, তার সঙ্গে কথা বলুন। সুপারিশপত্র পেলেও এখনো নিয়োগপত্র হাতে পাননি, আর সেই কারণে এদিন সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের হাতে ধরা ব্যানারে লেখা রয়েছে 60 বছরে চাকরি, 80 বছরে বিয়ে, সংসার করব উপরে গিয়ে। তাদের অসন্তোষের বহিঃপ্রকাশ। ইদানিং একাধিক বিক্ষোভ আন্দোলনেরই অভিমুখ হয়ে উঠেছে কালীঘাট। তবে এদিন বিক্ষোভ দেখাবেন বলে কালীঘাটে আসেননি এসএলএসটির চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল, ফলে উত্তেজনাও তৈরি হয়নি। ডিউটিরত পুলিশ আধিকারিকের হাতেই ডেপুটেশন তারা তুলে দিলেন। চাকরি প্রার্থীদের কথা আপনাদের শোনাবো এবার। এজির মাধ্যমে এই হলফনামা রাজ্য সরকারকেই দিতে হবে। একটাই দাবি যে আমাদের দীর্ঘ 15 মাস ধরে আমরা স্টে হয়ে আছে একটা মিথ্যা কেসের মাধ্যমে, ওইটা থেকে নিষ্পত্তি চাই, আমরা স্কুলে যেতে চাই, যেহেতু আমাদের কাউন্সিলিং হয়ে আছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আগে টাইম দিয়েছেন। হলফনামা এজি স্যারকে দিতে বলেছেন, যদি সেই হলফনামা বিচারপতির কাছে গিয়ে জমা পড়ে তাহলে স্টে থাকার আর কোনো কারণই থাকবে না। শুনলেন আপনারা চাকরি প্রার্থীদের কথা। এজির মাধ্যমে এই হলফনামা রাজ্য সরকারকেই দিতে হবে, তাহলেই আইন জট খুলবে, অপেক্ষার চাকরি তারা পাবেন। আর সেই আর্জি নিয়েই তারা আজ কালীঘাটে এসেছিলেন। শনিবার রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেলের কাছেও তারা গিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছেও। গরজ তাদের, অবশ্যই তাদের গরজ। প্রশ্ন একটাই, বিচারপতি যা চাইছেন রাজ্য কি সেই হলফনামা দেবে? 2022-এ পুজোর পরই এসএলএসটি নিয়োগ ঠিক ছিল, রাজ্য সুপারিশপত্রও দিয়েছিল।
কিন্তু একটি মামলাতেই স্বপ্নভঙ্গ, নিয়োগ আটকে যায়। উলট পুরাণের ঘটনাও ঘটে। একসময় যিনি এসএলএসটির চাকরি প্রার্থীদের হয়ে আদালতে আইনি লড়াই লড়েছিলেন, সেই বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনেই তারা পাল্টা বিক্ষোভ দেখান। অভিযোগ, অপ্রাসঙ্গিক মামলা করে নিয়োগ আটকে দিয়েছেন বিকাশ ভট্টাচার্য। বিকাশের অভিযোগ ছিল শাসক দলের রাজনৈতিক চক্রান্তেই তার বাড়ির সামনে বিক্ষোভ। চাকরি প্রার্থীদের ধৈর্যের বাঁধ ভাঙে ধর্নার 1000 দিনে। গত বছরের 9 ডিসেম্বর মাথা কামিয়ে বেনজির প্রতিবাদ করেন এক মহিলা চাকরি প্রার্থী। অস্বস্তি ঢাকতে শাসক দলের মুখপাত্র এসএলএসটির ধর্ণা মঞ্চে গেলে তার দিকে এক পাটি জুতো উড়ে আসে। চোর ধরো, জেলে ভরো স্লোগান তুলে উত্তেজনার আঁচ বাড়িয়ে দিয়েছিলেন কংগ্রেসের কৌস্তুভ বাগচি। শেষ পর্যন্ত কুণাল ঘোষের তৎপরতাতেই জোট খোলার চেষ্টা হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছিলেন চাকরি প্রার্থীরা। এদের ধর্ণা মঞ্চে এদের আমন্ত্রণে আমি গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে সব জানাবার পর মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য পদ তৈরি করে দিয়ে নিয়োগের সব ব্যবস্থা করে দিয়েছিলেন এবং রেকমেন্ডেশন পর্যন্ত হয়ে যায়। তারপরে খুব অন্যায়ভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্য এক প্রার্থীকে দিয়ে অন্যায়ভাবে বেসলেস একটা স্টে করিয়ে তাদের চাকরিটা আটকে রেখেছেন। আর এই আইনের মার প্যাঁচেই অপেক্ষার দিন যাচ্ছে চাকরি প্রার্থীদের। বিচারপতির কথার সূত্র ধরেই তারা শনিবার পৌঁছে গিয়েছিলেন এজির বাড়িতে, গিয়েছিলেন কুণালের বাড়িতেও। বিচারক মহাশয় উনি বলেছেন যে 5 তারিখে যদি সরকারের তরফ থেকে এজি সাহেব যদি একটা এফিডেভিট জমা করে এই মর্মে যে আমরা শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ক্যান্ডিডেটগুলোকে রেকমেন্ডেশন করেছি, আমরা এদেরকে নিয়োগ করতে চাই, এই মর্মে শুধু এফিডেভিটটা জমা দিলে পরেই কিন্তু আমাদের জন্য উনি কনসিডার করবেন বা আমাদের নিয়োগটা হয়ে যাবে। যার অধিকার নেই চাকরি পাওয়ার, প্যানেলে যার জায়গা নেই, তাদের দিয়ে মামলা করিয়ে বিকাশ বাবুরা আটকে দিলেন। স্যার বরাবরই আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, উপরন্তু ম্যাডামও আমাদের বিষয়ে দেখছেন। স্যারকে রিকোয়েস্ট করবে, স্যার আপনারা আবেদন করলাম যে এই এফিডেভিটটা যেন জমা দেবেন 7 তারিখ যেন আর পরের ডেট না হয়। যারা এটা শর্ট আউট করতে পারেন আমি তাদের দৃষ্টিগোচর করেছি, এখন দেখা যাক 7 তারিখ কি হয়। যার দিকে আঙুল সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু রাজ্যকেই দুষছেন। ফলে রাজ্য হলফনামা দিয়ে সেই জট খুলবে। আইনি জট কাটলে প্রথমত আইনি জটটা তৈরি করলো কেন? আইনি জটটা তো হচ্ছে টাকা দিয়ে চাকরি বিক্রি করার জট, বেআইনি পথে নিয়োগের জট, প্যানেল এক্সপায়ার করে দেওয়ার পর তৃণমূল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জট। এই জটটা যারা তৈরি করে সেই জটটা তারা আগে ছাড়ান, আগে ঘোষণা করুন যে সমস্ত নিয়োগ বেআইনি এদের বাতিল করা হলো। যতক্ষণ না এটা ঘোষণা করছেন ততক্ষণ শূন্যপদও হচ্ছে না, নিয়োগও হবে না। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে 374 দিন ধরে আন্দোলন চলছে। আন্দোলনের ঝাঁজ 16 দিন ধরে অনশনে বসছেন যৌথ সংগ্রামী মঞ্চের একাংশ। কিন্তু রবিবার আচমকাই খুলে দেওয়া হয় ডিএর ধর্ণা মঞ্চ। যে ডেকোরেটর সংস্থা মঞ্চ তৈরি করেছিল তাদের কর্মীরাই অনশন মঞ্চ খুলে দেন। কিন্তু কেন, এ প্রশ্ন উঠছে। এই যে 374 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ সরকারি কর্মচারীদের একাংশ তারা বকেয়া ডিএ সহ একাধিক দাবি নিয়ে যে ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন, এই হচ্ছে সেই ধর্ণা মঞ্চ। এখানেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা বসে ধর্ণা অবস্থান চালাচ্ছিলেন এবং যেটা লেখাও রয়েছে একেবারে স্পষ্টভাবে যে 374 দিন, আজ তাদের 374 দিনের ধর্ণা অবস্থান। তার পাশাপাশি গত 16 দিন ধরে তারা প্রতীকী অনশনও শুরু করেছে তাদের সেই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে। এবং আচমকাই কিন্তু আজ সকাল থেকে এই মঞ্চ খুলে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এখানে যে সমস্ত সামগ্রী ছিল, তাঁবু থেকে শুরু করে খাট বা অন্যান্য যাবতীয় যে সামগ্রী সেগুলোকে সরিয়ে নিচ্ছেন, খুলে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সভাস্থলের অদূরেই অনশন করছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। ছাউনি খুলে সেই মঞ্চই সরিয়ে ফেলতে হচ্ছে রবিবার সেনার তরফে নির্দেশ আসার পর। তবে যৌথ সংগ্রামী মঞ্চ এখানেও কিন্তু চক্রান্ত দেখছে। মুখ্যমন্ত্রী কলকাঠি নেড়েছেন, অভিযোগ করছেন ভাস্কর ঘোষরা। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এটা বুকের কাঁটা হয়েছিল আর কি। তিনি চলতে ফিরতে আমাদেরকে নিয়ে অস্বস্তিতে পড়ছিলেন, যে কারণের জন্য তিনি কলকাঠি নেড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো যতই হোক, আমরা আর্মিকে করেছিলাম এবং কলকাতা পুলিশের মধ্যে সংযুক্ত হয়েছে। কলকাতা পুলিশের যারা কিছু আধিকারিক তারা সংযুক্ত হয়ে এই কাজটা করিয়েছেন আর্মিকে দিয়ে পড়ে। একই সুরে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি থেকে মুখপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা যারা করবে তারা তো করতে পারবেন না, উনি একমাত্র সব করতে পারবেন। উনি বিরোধীও করতে পারবেন, লাফালাফিও করতে পারবেন, নাচানাচিও করতে পারবেন। তো অন্যতে তো কারো কোনো অধিকার নেই। সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন, তো স্বাভাবিকভাবেই সেই
সরকারের এটা একটা ক্ষত। দরকার হলে খোলা আকাশের নিচেই আন্দোলন চলবে, জোর দিয়ে বলছেন ভাস্কর। আইনি লড়াই চলবে, দরকার হলে এখানে আমাদের অনুমতি আছে কোর্টের, ফাঁকা মাঠে এখানে বসে কম্বল পেতে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান কর্মসূচি চলবে। কিন্তু রাজ্য বলল আর সেনা সংগ্রামী মঞ্চকে সরিয়ে দিল। পাল্টা জবাব দিলেন শান্তনু। তাদের এই অভিযোগ শুনে আস্তাবলের ঘোড়াগুলো হাসছে। এইখানে এতদিন ধরে তারা অবস্থান করছে। তৃণমূল যদি ষড়যন্ত্র করতো তো তাহলে অনেক আগে করতো। ডিফেন্সের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সির নয়। ডিফেন্সকে রাজ্য সরকার কন্ট্রোল করে না, ডিফেন্সকে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, যার মন্ত্রী রয়েছেন রাজনাথ সিং। সুতরাং যদি কিছু বলতে হয় বিজেপির উদ্দেশ্যে বলুন। এই বিতর্কে বিরোধী দলনেতার অবস্থান কিন্তু সুকান্তর বিপরীত মেরুতেই। আর্মির নিয়ম আছে, কন্টিনিউ করা যায় না, একদিন হয়তো গ্যাপ তারা দিচ্ছেন। আমার বিশ্বাস আগামীকাল 11টার সময় আর্মির সঙ্গে যৌথ মঞ্চের মিটিং আছে এবং মিটে যাবে। আমরাও কিছু বলার থাকলে মাননীয় রাজনাথ সিংকে বলবো যে এরা খুব কষ্ট স্বীকার করে এদের যে আন্দোলন, লেজিটিমেট আন্দোলন, খুব পিসফুল আন্দোলন, ডিসিপ্লিন ওয়েতে এরা আন্দোলন করে, এদেরকে অ্যালাউ করা হোক।